আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা শুরুতেই একটা বেশ আলোড়ন ফেলা ঘটনার কথা বলবো, মানে জানিয়ে অনেকেই বেশ চিন্তিত, আবার জানতেও আগ্রহী। ভাবুন তো একবার, ঢাকার মতো ব্যস্ত শহরে দিনের বেলায় মেট্রো রেলের উড়ালপথ থেকে প্রায় 40-50 কেজি ওজনের একটা জিনিস নিচে পড়ে গেল। ঘটনাটা আসলে বেশ উদ্বেগজনক। আর এটা তো একবার না, গত 1 বছরে এ নিয়ে দ্বিতীয়বার হলো। তো স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন আসছে নিরাপত্তা নিয়ে, তাই না? ঠিক তাই। আর এই যে জিনিসটা পড়ল, এর নাম হলো বিয়ারিং প্যাড। তো আজকে আমরা এই বিয়ারিং প্যাড নিয়েই একটু বিস্তারিত আলোচনা করতে চাই। মানে এটা কি, কেন লাগে, আর কেন এটা খুলে পড়ছে বারবার। হ্যাঁ, এই কেনটাই সবচেয়ে বড় প্রশ্ন। এর পেছনে কি আরও গভীর কোনো ইস্যু আছে? আমরা কিন্তু কোনো শোনা কথা বা গুজব নিয়ে বলবো না। আমাদের আজকের এই পুরো আলোচনাটা আমরা সাজিয়েছি মূলত একজন বিশেষজ্ঞর মতামতের ভিত্তিতে। বুয়েটের পুরো কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, উনি গণপরিবহন বিশেষজ্ঞ। হ্যাঁ, উনি সম্প্রতি ঘটনাগুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন, সম্ভাব্য কারণগুলো ব্যাখ্যা করেছেন। তো আমাদের লক্ষ্য থাকবে শ্রোতাদের কাছে পুরো বিষয়টা একটু সহজ করে তুলে ধরা। এই বিয়ারিং প্যাড আসলে কি, এর কাজটা ঠিক কি, আর এই যে খুলে পড়ছে বারবার, এর সাথে ডিজাইন বা নকশার কোনো সম্পর্ক আছে কিনা, বিশেষ করে লাইনের বাঁকগুলোতে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম বেসিক থেকে। এই যে বিয়ারিং প্যাড, এটা আসলে কি দিয়ে তৈরি, দেখতে কেমন? এটা আসলে ধরুন অনেকটা স্যান্ডউইচের মতো, মানে কয়েকটা রাবারের স্তর আর তার মাঝে মাঝে স্টিলের প্লেট পরপর সাজানো। সাধারণত চারকোনা বা আয়তাকার হয়, বেশ শক্ত, তবে কিছুটা নমনীয়তাও আছে এর মধ্যে। অধ্যাপক হাদিউজ্জামান বলছিলেন না যে এটা অনেকটা বিছানার মতো কাজ করে, মানে দুটো কাঠামোর মধ্যে থাকে। ঠিক কোথায় বসানো হয় এটা? হ্যাঁ, ওই তুলনাটা বেশ কাজের, বুঝতে সুবিধা হয়। দেখুন, মেট্রো রেলের যে উঁচু পিলারগুলো আমরা দেখি, ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলে পিয়ার। হ্যাঁ, পিয়ার। সেই পিয়ারের একদম মাথায়, মানে পিয়ার হেডের উপরে এই বিয়ারিং প্যাডটা বসানো হয়। আর তার উপর থাকে লম্বা গার্ডার বা স্প্যানগুলো, যেগুলোকে বলে ভায়াডাক্ট। ওই ভায়াডাক্টের উপরই তো রেল লাইন পাতা হয়। ও আচ্ছা, তার মানে পিলার আর ভায়াডাক্টের একদম মাঝে সংযোগস্থলে। ঠিক তাই, পিলার আর উপরের ওই বিশাল ভায়াডাক্টের মধ্যে এটা একটা মানে কুশনের মতো কাজ করে, সংযোগটা ধরে রাখে। তার মানে এই 40-50 কেজির প্যাডটা, এত বড় ভায়াডাক্ট আর চলন্ত ট্রেনের বিশাল ওজন সবটা বহন করছে পিলারের মাথায় বসে। আচ্ছা, এটা কি শুধু মেট্রো রেলেই ব্যবহার হয়, নাকি অন্য ওড়াল সড়কেও থাকে? একদম, ওজনটা মোটেও কম না, আর চাপও প্রচুর। না, শুধু মেট্রো রেল নয়, প্রায় সব ধরনের বড় সেতুতেই এটা লাগে। ধরুন রেল সেতু বা রাস্তার ফ্লাইওভার, সবখানেই দেখবেন এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হচ্ছে। এটা ব্রিজ ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব দরকারি অংশ, কাজটাও মোটামুটি একই রকম সবখানে। আচ্ছা, গঠন আর অবস্থান তো বোঝা গেল। এবার আসি এর কাজে। শুধু ওজন নেওয়া বা সংযোগ রাখা ছাড়াও কি এর বিশেষ কোনো ভূমিকা আছে? অধ্যাপক হাদিউজ্জামান কি বলছিলেন এর মূল কাজ নিয়ে? হ্যাঁ, এর কাজ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। শুধু ওজন নেওয়া বা সাপোর্ট দেওয়া নয়। ডক্টর হাদিউজ্জামানের বিশ্লেষণ অনুযায়ী এর প্রধান কাজ দুটো, যা মেট্রো রেলের স্থায়িত্ব আর সেফটির জন্য খুব জরুরি। প্রথমত, যখন একটা ভারী ট্রেন স্পিডে ভায়াডাক্টের ওপর দিয়ে যায়, তখন তো একটা কম্পন তৈরি হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই একটা ভাইব্রেশন তো হবেই। এই বিয়ারিং প্যাডটা অনেকটা স্প্রিং বা কুশনের মতো, ওই কম্পনের বেশিরভাগটাই শুষে নেয়, অ্যাবজর্ব করে ফেলে। ফলে কম্পনটা সরাসরি পিলারে অতটা চাপ ফেলতে পারে না। ও আচ্ছা, মানে একটা শক অ্যাবজর্বারের মতো আর কি। আর কিন্তু আপনি বললেন দুটো কাজ, আরেকটা কি? দ্বিতীয় কাজটাও খুব ইন্টারেস্টিং। এটা হলো ভায়াডাক্ট বা উপরের কাঠামোটাকে খুব সামান্য পরিমাণে, মানে পাশাপাশি নড়াচড়া করার সুযোগ দেওয়া, যাকে বলে হরিজন্টাল মুভমেন্ট। পাশাপাশি নড়াচড়া কেন? দুটো কাঠামো শক্তভাবে লেগে থাকলেই তো ভালো হতো মনে হয়। না, এখানেই বিষয়টা। দেখুন, দুটো বিশাল কংক্রিটের স্ট্রাকচার, মানে পিয়ার হেড আর ভায়াডাক্ট, যদি একেবারে ফিক্সড করে দেওয়া হয়, কোনো নড়াচড়ার সুযোগ না থাকে, তাহলে পুরো জয়েন্টটা খুব বেশি শক্ত বা রিজিড হয়ে যাবে। কিন্তু আমরা জানি, ধরুন গরমে বা ঠান্ডায় কংক্রিট বা স্টিল একটু বাড়ে কমে, মানে সংকোচন প্রসারণ হয়। আবার ট্রেন চলার সময় তো একটা বল কাজ করে। হ্যাঁ, তা তো হয়। এই নড়াচড়ার সুযোগ না থাকলে
ওই সংকোচন প্রসারণ বা বলের কারণে কাঠামোর ভেতরে অঞ্চন পীড়ন বা স্ট্রেস তৈরি হতে পারে, তখন ফেটে যাওয়ার বা ক্ষতি হওয়ার ঝুঁকে থাকে। বিয়ারিং প্যাড এই সামান্য নড়াচড়ার সুযোগটা দিয়ে সেই স্ট্রেস থেকে বাঁচায়। তার মানে একই সাথে এটা কম্পনও আটকাচ্ছে, আবার কাঠামোর স্বাভাবিক প্রসারণ সংকোচনের সাথেও মানিয়ে নিতে সাহায্য করছে। একদিকে যেমন সাপোর্ট দিচ্ছে, অন্যদিকে একটু নমনীয়তাও রাখছে। মূল উদ্দেশ্য তাহলে সেফটি আর কাঠামোর লংজিভিটি। একেবারে তাই। নিরাপদ চলাচল আর কাঠামোর দীর্ঘস্থায়িত্ব, এই দুটোই মূল উদ্দেশ্য। এটা ছাড়া পুরো স্ট্রাকচারটাই আসলে অসম্পূর্ণ আর বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু এত জরুরি একটা জিনিসই আবার খুলে পড়ল ফার্মগেটে, পিলার নম্বর 433 থেকে। এর আগেও তো এমন ঘটনা ঘটল, খুব বেশি দিন হয়নি মনে হয়। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে এটাই হলো। এই তো মাত্র কয়েক মাস আগে, গত 18 সেপ্টেম্বর 2024-এ এই ফার্মগেটের কাছেই খামারবাড়ি মোড়ে পিলার নম্বর 430 থেকে একই রকম একটা বেয়ারিং প্যাড খুলে পড়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। তখন তো মেট্রো চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল। প্রায় 11 ঘন্টা বন্ধ ছিল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। বহু মানুষের যে কি ভোগান্তি হয়েছিল সেদিন। মানে কয়েক মাসের মধ্যে একই এলাকায় কাছাকাছি দুটো পিলারে, 430 আর 433 তো খুব বেশি দূরে না। আর শুনছিলাম যেন 2024-এর শুরুর দিকেও নাকি ফার্মগেটের দিকেই এমন কিছু পড়ার কথা শোনা গিয়েছিল। এটা কি কোনো প্যাটার্ন, মানে শুধু কাকতালীয় বলে তো মনে হচ্ছে না? ঠিক, এই জায়গাটাতেই কিন্তু এখন সবাই ফোকাস করছে। পরপর একই এলাকায়, বিশেষ করে যেখানে লাইনে বেশ বড় বাঁক আছে, সেখানে কাছাকাছি পিলারে একই ঘটনা ঘটায় এখন শুধু বিশেষজ্ঞরা নন, ডিএমটিসিএল মানে মেট্রো রেল যারা চালায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, তাদের কর্মকর্তারাও বেশ জোরালোভাবেই সন্দেহ করছেন যে এর পেছনে মূল কারণ হতে পারে নকশায় কোনো ত্রুটি। নকশাগত ত্রুটি? এত বড় একটা প্রজেক্ট, আন্তর্জাতিক মানের সব প্রযুক্তি, সেখানে ডিজাইনে ভুল থাকার সন্দেহ? এটা তো বেশ সিরিয়াস ব্যাপার। অধ্যাপক হাদিউজ্জামান কি বলছেন এই নকশার ত্রুটি নিয়ে? কোথায় হতে পারে ভুলটা? অধ্যাপক হাদিউজ্জামানের বিশ্লেষণটা এখানে খুবই লজিক্যাল। উনি যে পয়েন্টটা বলছেন সেটা হলো, দেখুন, হাই স্পিড ট্রেনের জন্য সবচেয়ে ভালো পথ হলো সোজা রাস্তা, কিন্তু ঢাকার বাস্তবতা তো অন্যরকম। ঠিক, এখানে তো রাস্তাঘাট যেমন, মেট্রো রেলকেও অনেক জায়গায় সেভাবেই বাঁকতে হয়েছে। একদম। ঢাকার পুরনো, অনেক ক্ষেত্রে অপরিকল্পিত সড়কের ওপর দিয়ে লাইন নিতে গিয়ে মেট্রো রেলের পথেও অনেক বাঁক তৈরি করতে হয়েছে, পুরোটা সোজা নয়। হ্যাঁ, উত্তরা থেকে মতিঝিল পুরো রুটটা দেখলেই বোঝা যায় বেশ কয়েকটা বড় বাঁক আছে। আর ফার্মগেট এলাকা, যেখানে ঘটনাগুলো ঘটল, সেখানে তো বেশ চোখে পড়ার মতো একটা বাঁক আছে, তাই না? প্রায় ইংরেজি এস অক্ষরের মতো। এক্স্যাক্টলি। ফার্মগেটে একটা বেশ শার্প এস কার্ভ আছে। অধ্যাপক হাদিউজ্জামান বলছেন সমস্যাটা সম্ভবত এখানেই হচ্ছে। সোজা পথে ট্রেন চললে যে বল কাজ করে, বাঁক নেওয়ার সময় তার সাথে আরও একটা এক্সট্রা ফোর্স যোগ হয়, বাইরের দিকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়, মানে ল্যাটারাল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এই ল্যাটারাল ফোর্স বা পাশের দিকে ঠেলা, এটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে? একটু সহজ করে যদি বলেন। অবশ্যই। ধরুন, আমরা বাসে বা গাড়িতে যখন কোনো মোড় ঘুরি, তখন আমরা শরীরের একদিকে একটা ধাক্কা খাই না? মনে হয় না যেন বাইরের দিকে ছিটকে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, হয়তো। ওইটাই হলো ওই বল। ট্রেন যখন অনেক স্পিডে একটা বাঁক নেয়, তখন এই বলটা অনেক বেশি শক্তিশালী হয়, আর সেটা পুরো ভায়াডাক্ট কাঠামোর ওপর, বিশেষ করে বাঁকের বাইরের দিকের সাপোর্টের ওপর একটা চাপ তৈরি করে। আচ্ছা, বুঝলাম। তো এই অতিরিক্ত চাপের সাথে বিয়ারিং প্যাড খুলে পড়ার কি সম্পর্ক? সম্পর্কটা বেশ ডিরেক্ট, আর এখানেই নকশার সম্ভাব্য ত্রুটির প্রশ্নটা আসছে। অধ্যাপক হাদিউজ্জামান ব্যাখ্যা করছেন, ট্রেন যখন কন্টিনিউয়াসলি এই বাঁকানো পথে চলে, তখন ওই যে অতিরিক্ত পাশের দিকে ঠেলা দেওয়ার শক্তিটা, সেটা পিয়ারহেড আর ভায়াডাক্টের মাঝে থাকা বিয়ারিং প্যাডটাকে আস্তে আস্তে ওর জায়গা থেকে সরিয়ে দিতে পারে, ঠেলতে ঠেলতে। এখন যদি নকশা এমন কোনো ব্যবস্থা না থাকে যেটা এই প্যাডটাকে ওই পাশের ধাক্কা সামলে আটকে রাখবে, মানে ডানে বামে সরতে দেবে না, তাহলে হয়তো ধাক্কা খেতে খেতে এটা একটু একটু করে সরে গিয়ে একসময় নিচে পড়ে যেতে পারে। আটকে রাখার ব্যবস্থা মানে কি ধরনের ব্যবস্থা? যেমন ধরুন, বিশেষ ধরনের গাইড পোস্ট বা শেয়ার কি টাইপের কিছু মেকানিজম থাকতে পারে, যা প্যাডটাকে জায়গায় ফিক্সড রাখবে, সাইডের মুভমেন্ট হতে দেবে না। তার মানে আপনারা সন্দেহ করছেন যে সোজা পথের জন্য যে ডিজাইনটা করা হয়েছিল, সেটাই হয়তো বাঁকানো অংশেও বসিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম পরিবর্তন বা অতিরিক্ত ব্যবস্থা ছাড়াই, যেখানে আসলে ওই বাড়তি চাপটা সামলানোর জন্য বিশেষ ডিজাইন দরকার ছিল। অধ্যাপক হাদিউজ্জামানের কথায় কিন্তু এই সন্দেহটাই খুব জোরালো।
উনি প্রশ্ন তুলেছেন, এটা কি সরল পথের ডিজাইন যা বাঁকের অংশে কপি পেস্ট করা হয়েছে? যদি তাই হয় তবে সেটা অবশ্যই একটা বড় নকশাগত ত্রুটি। কারণ বাঁকযুক্ত অংশে বিয়ারিং প্যাডকে পার্শ্বীয় বলের বিরুদ্ধে আটকে রাখার জন্য এই বিশেষ ব্যবস্থাটা থাকাটা মাস্ট। এটা না থাকা মানে তো ঝুঁকি থেকেই যাচ্ছে। কিন্তু এই ডিজাইন তো করেছিল জাপানের নামকরা সব কনসালটেন্ট ফার্ম, তাই না? হ্যাঁ, এমআরটি লাইন 6-এর মূল নকশা আর কনস্ট্রাকশন সুপারভিশনের দায়িত্বে ছিল জাপানের কয়েকটি বিখ্যাত কনসালটেন্সি ফার্মের একটা জয়েন্ট ভেঞ্চার, নাম এনকেডিএম অ্যাসোসিয়েশন। এর মধ্যে নিপন কোই এর মতো ওয়ার্ল্ড ফেমাস কোম্পানিও আছে। জাপানি ডিজাইন, বিশ্বমানের প্রযুক্তি, এসব শোনার পর এমন ঘটনা যখন বারবার ঘটে তখন আসলেই অবাক লাগে, হতাশও লাগে। তাহলে এখন কি করা উচিত? দায়টা কার? মানে জবাবদিহিতার প্রশ্ন তো উঠছে। অবশ্যই উঠছে। অধ্যাপক হাদিউজ্জামান খুব পরিষ্কার করেই বলেছেন, এখন প্রথম কাজ হলো যারা নকশা করেছে সেই কনসালটেন্ট ফার্মগুলোকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা। তাদের কাছে জানতে চাওয়া যে কেন এই বাঁকানো অংশে বিয়ারিং প্যাডকে ধরে রাখার জন্য যথেষ্ট সেফটি মেকানিজম নকশায় রাখা হয়নি। এটা কি তাদের চোখ এড়িয়ে গেছে, নাকি তারা ঢাকার রাস্তার বাঁকগুলোর প্রভাবকে যথেষ্ট গুরুত্ব দেয়নি? যারা বানিয়েছে, মানে ঠিকাদার কোম্পানির কোনো দায় নেই? অধ্যাপক হাদিউজ্জামানের মতে ঠিকাদার কোম্পানি সাধারণত ডিজাইন ফলো করে কাজ করে। ডিজাইনে যদি কিছু না থাকে তারা তো নিজেরা থেকে সেটা যোগ করবে না, করার কথাও না। তাই প্রাথমিক সন্দেহটা ডিজাইনারদের দিকেই যাচ্ছে। তবে কে দায়ী সেটা বের করার চেয়েও এখন বেশি জরুরি হলো এই সম্ভাব্য ত্রুটিটা দ্রুত কনফার্ম করে এর পার্মানেন্ট সলিউশন করা। এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ এটা সরাসরি পাবলিক সেফটির প্রশ্ন। আর মেট্রো রেলের যে রেগুলার অপারেশন, মানে প্রতিদিন তো লাখ লাখ মানুষ যাতায়াত করছে, এর নিয়মিত মেইনটেনেন্স বা তদারকির বিষয়টা কেমন হওয়া উচিত এখন? খুবই জরুরি। অধ্যাপক হাদিউজ্জামান এই বিষয়টা তো জোর দিয়েছেন। মেট্রো রেলের ডেইলি অপারেশন যাতে ঠিকঠাক চলে, নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে, সেজন্য স্পেশাল আর খুব ক্লোজ মনিটরিং দরকার। বিশেষ করে এই ঘটনার পর প্রত্যেকটা পিলারের বিয়ারিং প্যাড আরও নির্দিষ্ট করে বললে বাঁকানো অংশগুলোর প্যাডগুলো নিয়মিত এবং খুব সতর্কভাবে পরীক্ষা করা উচিত। কোনোটা একটু সরে গেলেও যেন সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায়। আমরা যদি একটু পেছনে তাকাই, ঢাকা মেট্রো রেলের যাত্রা তো খুব বেশি দিনের না। 2022-এর ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও শুরু হলো। হ্যাঁ, 28 ডিসেম্বর। তারপর ধাপে ধাপে মতিঝিল পর্যন্ত চালু হলো। 2023-এর শেষে সব স্টেশন খুলল। এখন আবার কমলাপুর পর্যন্ত লাইন বাড়ানোর আজ চলছে। এত দ্রুত আগানোর পথে এই ধরনের সমস্যা কিন্তু একটু ভাবায়। মানে পুরো প্রজেক্টের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে একটা প্রশ্ন চলে আসে। নিঃসন্দেহে মেট্রো রেল তো আমাদের দেশের জন্য বিশাল একটা অর্জন। ঢাকার যোগাযোগে একটা বিপ্লব এনেছে। কিন্তু এই অর্জনটাকে ধরে রাখতে হলে, মানে টেকসই করতে হলে, এর নিরাপত্তা আর কাঠামোগত দিকটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দ্রুত কাজ হওয়া ভালো, কিন্তু কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে নয়। এই ঘটনাগুলো হয়তো সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা যদি আমরা শ্রোতাদের জন্য আর একবার একটু সামারি করি। আমরা জানলাম বিয়ারিং প্যাড হলো পিলার আর ভায়াডাক্টের মাঝে থাকা রাবার স্টিলের একটা জরুরি অংশ। এর কাজ হলো ওজন নেওয়া, ট্রেনের কম্পন কমানো আর কাঠামোর সামান্য মুভমেন্ট অ্যালাউ করা। সম্প্রতি ফার্মগেট এলাকায় পরপর দুবার এটা খুলে পড়েছে। হ্যাঁ, বিশেষজ্ঞরা, বিশেষ করে অধ্যাপক হাদিউজ্জামান, সন্দেহ করছেন এর পেছনে মূল কারণ হতে পারে লাইনের বাঁকানো অংশে নকশার ত্রুটি। ঠিক, মানে বাঁকের কারণে যে অতিরিক্ত পাশের দিকে চাপ তৈরি হয় সেটা সামলানোর জন্য প্যাডকে আটকে রাখার মতো যথেষ্ট ব্যবস্থা হয়তো ডিজাইনে ছিল না। সম্ভাব্য কারণ হিসাবে এটাই এখন সবচেয়ে জোরালো। আর এর জন্য নকশাকারী জাপানি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা চাওয়া এবং দ্রুত এর স্থায়ী সমাধান বের করার কথা বলা হচ্ছে। সেই সাথে নিয়মিত ক্লোজ মনিটরিংয়ের ওপরও জোর দেওয়া হচ্ছে। একদম ঠিক বলেছেন। মূল কথা এগুলোই। আর যদি সত্যি নকশার ত্রুটি প্রমাণিত হয় তাহলে তো শুধু এই দুটো পিলার নয়, একই রকম বাঁকে থাকা অন্য পিলারগুলোও ঝুঁকিতে আছে। তাই পার্মানেন্ট সলিউশনটা খুব দ্রুত দরকার। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে যাবার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা এই আলোচনা থেকেই উঠে আসছে। দেখুন, পরপর দুটো ঘটনা ঘটল, আর দুটোই ঘটল নামকরা জাপানি কনসালটেন্টদের ডিজাইন করা মেট্রো রেলের বাঁকানো অংশে। এটা কি আমাদের একটু ভাবতে বাধ্য করে যে ঢাকার মতো একটা পুরনো, ঘনবসতিপূর্ণ আর অনেকাংশে অপরিকল্পিত শহরের জটিল বাস্তবতায় যখন কোনো অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট যেমন মেট্রো রেল করা হয়,
তখন হয়তো ওয়েস্টার্ন বা উন্নত দেশের জন্য তৈরি স্ট্যান্ডার্ড ডিজাইন সবসময় যথেষ্ট নাও হতে পারে। খুব ভ্যালিড পয়েন্ট। মানে ঢাকার মতো শহরের জন্য যেখানে জায়গার অভাব, মাটির কন্ডিশন ভিন্ন, আগে থেকে থাকা কাঠামোর সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়, সেখানে কি শুধু আন্তর্জাতিক চেকলিস্ট ফলো করাই যথেষ্ট, নাকি এই রকম জটিল আর অ্যাডাপ্টেড ইনফ্রাস্ট্রাকচারের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আরও মৌলিকভাবে ভিন্ন, আরও লোকাল কনটেক্সট বেসড ডিজাইন ফিলসফির কথা ভাবা দরকার? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন আপনি। প্রত্যেকটা শহরের কনটেক্সট আলাদা, চ্যালেঞ্জও আলাদা। ঢাকার মতো মেগাসিটির নিজস্ব কিছু জটিলতা আছে, সয়েল কন্ডিশন, রাস্তার অ্যালাইনমেন্ট, ডেনসিটি, এগুলো সবই বড় ইনফ্রাস্ট্রাকচার বানানোর সময় স্পেশাল চ্যালেঞ্জ তৈরি করে। হতে পারে এই ঘটনাগুলো আমাদের এটাই মনে করিয়ে দিচ্ছে যে শুধু গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করাই যথেষ্ট নয়, লোকাল রিয়ালিটিকে অ্যাড্রেস করে আরও ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং সলিউশনের দিকে যেতে হবে। হয়তো প্রচলিত পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে যা আমাদের খতিয়ে দেখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এত সহজ করে আর বিস্তারিতভাবে পুরো বিষয়টা আমাদের বোঝানোর জন্য। আশা করি আমাদের শ্রোতারাও ঢাকা মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো, এর পেছনের সম্ভাব্য কারণ আর এর গুরুত্ব সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।